আইন কেমন জানেন? মাকড়সার জালের মতো। হ্যাঁ, মাকড়সার জালের মধ্যে দেখবেন ছোট ছোট পোকামাকড় আটকা পড়বে। মাকড়সার জালে কি কোনো জানোয়ার আটকা পড়বে? না, ওই জানোয়ার মাকড়সার জাল ছ্যাদ কইরা বাইরে যাবে। তার মানে কি জানেন, এই আইন কানুন সবকিছু গরিবের জন্য, ধনীদের জন্য না। ধনীরা ওই জাল ছিঁড়া বাইরে যাইত। কেন কথাগুলো বলতেছি একটুখানি শোনাই। তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী। কার সাথে এটা শুনতে হবে। বর্তমান যে গভর্নর, তার সাথে বাংলাদেশে ব্যাংক লুটপাটকারী, ব্যাংক ধ্বংসকারী এস আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে। এস আলমের শেয়ার রয়েছে। এস আলমের সাথে তার পুরনো বিজনেস, এবং শোনা যাচ্ছে এস আলমই উনাকে ওই চেয়ারে বসাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে। আচ্ছা, আর কি কি বলছে একটু টাইনা দিয়ে শুনি, এটা অনেক বড়। কোন একটি ব্যাংকে 1000 কোটি টাকা ইতিমধ্যে সেখানে মানে উনি ক্ষমতা বসার সঙ্গে সঙ্গে কোন একটি ব্যাংকে 1000 কোটি টাকা লোন দিছে। গুড। তারপরে আরো কি দেখেন, শুনেন। এবং আরো জানা যায় তার বাবার একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে সে 800 কোটি টাকা লোন দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই জন্য আমি আবারও বলবো, সরকারের উচিত হবে, সরকারের কি উচিত হবে, ওনার ব্যাপারে তদন্ত করা। যাই হোক, দেখেন বাংলাদেশ গভর্নরের পোস্টটা কিন্তু বিশাল বড় পোস্ট। এই যে যমুনাতে যেমন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার ছিলেন না, ওনার জন্য কিন্তু একটা বাড়ি আছে গুলশানে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাড়ি। এই বাড়ির সমস্ত খরচ কিন্তু সরকার চালায়। এখানেও কিন্তু বডিগার্ড, চাপরাশি, রান্না বান্না, মাছ মাংস যা কিছু আসে সব ওই সরকারি টাকায়। সরকারের অনেক টাকা খরচ কিন্তু ওনার পিছনে। কারণ কি জানেন, ওনার সিগনেচার থাকে তো টাকার মধ্যে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরে বাপ রে বাপ, উনি ঋণ খেলাপি হইলে কি হবে, উনি এস আলমের বন্ধু হইলে কি হবে, ওনার সিগনেচার লাগবে তো এখানে। শোনা যাচ্ছে এস আলম এই নির্বাচনে নাকি প্রচুর টাকা ঢালছে, প্রচুর, 2 হাতে বস্তায় ভৈরা। যাই হোক, এগুলার কোনো প্রমাণ তো আমার কাছে নাই। কে আবার প্রমাণ চাইেন না। প্রমাণ কি চাইতে পারবেন? রেজাওয়ানা হাসানের কাছে। সৈয়দ রেজাওয়ানা হাসান, উপদেষ্টা, ভদ্র মহিলা, সবকিছু ফাঁস কইরা দিল। চিচিং ফাঁক। ওই যে আলিবাবা 40 চোরের গল্প শুনছিলেন আপনারা? তারা কি করতো জানেন? পাহাড়ের ভিতরে থাকতো আর বাইরে আইসা ডাকাতি করতো। কিন্তু পাহাড়ের ভিতরে ঢুকতো কেমনে? ওই পাহাড়ের সামনে আইসা বলতো চিচিং ফাঁক, তখন পাহাড়টা ফাঁক হয়ে যাইতো, তারা ভিতরে ঢুকে যাইতো। এরকম চিচিং ফাঁক কইরা দিছে। কিভাবে এই নির্বাচনটাকে ওনারা অন্য দলের কাছে দিয়ে দিছে, নির্বাচনটাকে কিভাবে চিচিং ফাঁক কইরা দিছে, সে ব্যাপারে একটা সাক্ষাৎকার দিছে। পুরো সাক্ষাৎকারটা আমি শুনছি ভাই, পুরো সাক্ষাৎকারটা আমি মনোযোগ দিয়া শুনছি। ওইখানে সাংবাদিক কিন্তু ধীরে ধীরে তাকে ওইদিকে নিয়ে গেছে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ওই যে মাজার ভাঙা, বাওয়ালদের উপরে অত্যাচার হইল, আবার ওই এক মাজার থেকে লাশ উঠায়া আগুন দিয়া পোড়ানো, ওইসব ব্যাপারগুলা আলোচনা করতেছিল। তখন উনি বলতেছিল, সেই শক্তিকে তো আমরা মাথা চারা দিয়া উঠতে দেই নাই, তাদের বিপক্ষে ছিলাম আমরা, এটাই উনি বলছে। তখন ওই সাংবাদিক খুব কায়দা করে বলতেছে, তাদের একটা অংশ তো বিরোধী দল, মানে জামাতের দিকে ইঙ্গিত করছে। তখন উনি বলতেছে, ভদ্র মহিলা বলতেছে, তাদেরকে তো আমরা মেন স্ট্রিমে আসতে দেই নাই, মানে মূল ধারায় আসতে দেই নাই, রুইখা দিছি। এর অর্থ কি জানেন? নির্বাচনে রুইখা দিছি, এটাই তো বোঝা গেল। এখন এটার উত্তর তো ওনাকে দিতেই হবে। উনি তো শপথ করছিল কোন রকম কারো পক্ষে যাবে না, নিরপেক্ষ থাকবে, এই শপথ কইরাই তো ওই চেয়ারে বসছিল। কিন্তু উনি যে কথাটা বললেন, উনি তো নিরপেক্ষ না। এবং জামাত ইসলামের নারীদের কি অবস্থান, সেটা নিয়ে উনি খুব চিন্তিত। ওইটা নিয়ে উনি বর্তমানে কাজ করতেছে। কারণ উনি হচ্ছে আসলেই শাহবাগী। অতীতে বোধহয় শাহবাগে ওনার যাওয়া আসা ছিল, কথাবার্তা ওই শাহবাগীদের মতো। এখন উনি যেটা বলছে এটা তো রাজ সাক্ষী হয়ে গেল।
জামাত ইসলাম দাবি করছে যে উনি আমাদের রাজ সাক্ষী। এই নির্বাচনটাকে যে এদিক সেদিক করা হয়েছে এটা তো ওনার কথাতেই বোঝা যায়, তাই না ভাই? উনি কেন এই কথা বলবে? কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এখন দেখেন ওনার এই কথায় কিন্তু ডক্টর ইউনূস স্যারও কলঙ্কিত হচ্ছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার কি জানতো না ওনার ভিতরে ভিতরে ওনার উপদেষ্টারা যে এসব আকাম কুকাম করতেছিল? এটা কি জানতো ডক্টর ইউনূস স্যার? মনে হয় না জানতো। ওনাকে অন্ধকারে রাইখাই করা হয়েছে, যার জন্য দেখেন না উনি একদম চুপ, বোবা হয়ে গেছে, কোনো কথাবার্তা নাই। উনি যেভাবে স্বপ্ন দেখাইছিল আমাদেরকে, এতে তো ওনার মুখে খই ফুটার কথা, তাই না? নির্বাচনের পর, কারণ গণভোট তো জয়যুক্ত হয়েছে, ওনার মুখে তো খই ফুটার কথা। উনি তো বলছিলেন গণভোটের মাধ্যমেই এই দেশটা নতুন একটা পথ খুঁজে পাবে, নতুন যাত্রা হবে, নতুন একটা বাংলাদেশ হবে। সবই তো চুদলিং পং হয়ে গেল, কেউ তো আর সামনে আসতেছে না। আজকে আমি দেখলাম আদালত পাড়ায় একজন দাবি করতেছে, উনি হয়তো পুলিশের পক্ষের উকিল, উনি বলতেছে আবু সাইদ কোনো গুলি টুলি খায় নাই, ওনার জামা কাপড়ের মধ্যে কোনো গুলির ছিদ্রি নাই। আবু সাইদ শহীদ কিভাবে হইলো এটা নিয়ে উনি বিরাট প্রশ্ন তুলে ধরছে, একদম প্রথমেই হাত দিছে, দেখছেন? এরপরে একে একে সব কিছু বুঝাই দিবে যে কেউ শহীদ হয় নাই, আর যারা পঙ্গু হয়েছে ওরা নিজেরা মারামারি করে পঙ্গু হয়েছে, এটাই বুঝাই দিতে চাইতেছে। এ হচ্ছে নতুন বাংলাদেশ। ডক্টর ইউনূস স্যার, এই বাংলাদেশের স্বপ্নই কি আপনি দেখাইছিলেন, নাকি আপনি ব্যর্থ? আপনি ব্যর্থ না সফল একটা বক্তব্য তো দিতেই হয়। কেউ ভাই ওনার একটা সাক্ষাৎকার নেন, ওনার কিছু কথা শুনতে চাই। ওনার ডাইন হাতের কথা তো শুনতেছি, ওনার ডাইন হাত আর বাম হাত ছিল কে? আসিফ নজরুল সাহেব, আর ওই যে আমেরিকা থেকে হায়ার করে আনছিল খলিল সাহেব, খলিলুর রহমান খলিল, আমাদের একজন অভিনেতা ছিল, ওর চেয়েও বড় অভিনেতা তো এই খলিল সাহেব। উনিও কিন্তু শপথ ভঙ্গ করছে। শপথ নেবার সময় উনি বলছিল নিরপেক্ষ থাকবে, শুধু একটা নির্বাচন কইরা দিবে, নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় আই না, তাদের ওইখানে যায় আবার পররাষ্ট্র মন্ত্রী হওয়া, প্রতিরক্ষা মন্ত্রী হওয়া, বিরাট বড় ব্যাপার। এইটাই তো ছিল আপনার মনের ভিতরে ফোন দিয়ে। হ্যাঁ, এটাই ছিল। এখন বোঝা যায়। কেন বোঝা যায় আমি একটু বুঝায় বলতেছি। দেখেন, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। অনেক আমরা এই ব্যাপারটা মাইনা নিতে পারি নাই যে ভাই আগুন টাগুন দেওয়া, এবং ভিতরে অনেক সাংবাদিক আটকা পড়ছিল, সেটা নিয়েও কিন্তু আমরা অনেক ভয়ে ছিলাম। যাই হোক, জানের উপর দেওয়া যায় নাই, মালের উপর দেওয়া গেছে। কিন্তু এখন দেখতেছি ওই পোড়া মালগুলাকে জাদুঘর বানায়া সবাইকে ডাইকা ডাইকা দেখাইতেছে। কিন্তু কথা ছিল ডক্টর ইউনূস স্যার, কথা তো ছিল গত 16 বছরের কি কি আকাম কুকাম হয়েছে, এবং 36 দিনে ফ্যাসিবাদ সরকার কি কি হত্যাকাণ্ড চালাইছে, এই সব কিছু নিয়ে একটা জাদুঘর বানাইবেন। সে জাদুঘরে আপনাদেরকে যাইতেও দেখলাম আমরা একদিন, ওইখানে সালাউদ্দিন সাহেব গেছে, ডক্টর ইউনূস স্যার গেছে, নাহিদ ইসলাম গেছে, সবাই গেছে। আপনারা জাদুঘরটা দেখলেন, কিন্তু ওই জাদুঘরটা তো আমরা দেখতে পাইলাম না। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর জাদুঘর। এখন প্রথম আলোর জাদুঘর নিয়ে আমার একটা কথা, ওইখানে যায়া এই খলিল সাহেব আর আসিফ নজরুল সাহেব দাঁড়ায় গেছে, পাশে ছিল মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী। ওইখানে খলিল সাহেব আর আসিফ নজরুল সাহেব কাদের উপরে দোষ চাপাইবার জন্য ওইখানে দাঁড়াইছিলেন? ঘটনা কি আপনাদের? আপনারাই তো ক্ষমতায় ছিলেন যখন এটা আগুন দিয়া পোড়ানো হয়। আসিফ নজরুল সাহেব আপনি ছিলেন আইনমন্ত্রী, আর খলিল সাহেব ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা। মন্ত্রী তো না, দুজনই উপদেষ্টা। তার মানে কি পুলিশ, আর্মি, র্যাব সবকিছু তো খলিল সাহেবের অধীনে এবং এই আসিফ নজরুল সাহেবের অধীনে। ওনারাই তো ছিলেন দুই দিকে, তাই না? তাইলে ওই দুইজন ওইখানে যায় কার বিরুদ্ধে কথা বলতেছেন? আপনারা কেন অ্যাকশন নিলেন না ওই টাইমে? তার মানে কি এই আগুন পোড়ানোর পিছনে আপনাদেরও হাত আছে। এখন যেহেতু দেখছেন নতুন একটা সরকার আসছে, ওইখানে যায় এখন ওই পক্ষের হয়ে যাইতে চাইতেছেন। আপনারা বুঝাইতে চাইতেছেন আমরা এই পক্ষের। একদম তো সরাসরি মন্ত্রীর পদ নিয়েই চলে গেছে আসিফ নজরুল সাহেব, আপনি মিস ফায়ার হয়ে গেছেন। সবাই ভাই শপথ নেয় আর শপথ ভঙ্গ করে। আমাদের এই যে মহামান্য রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট, উনিও কিন্তু শপথ নিছিল কোনো কিছুই প্রকাশ করবে না, রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করবে, কিন্তু উনিও গোপনীয়তা ফাঁস করে দিছে। সবাই কিন্তু বেআইনি কাজ করতেছে।
কিন্তু কেউ আটকা পড়তেছে না। ওই মাকড়সার জালের মতো সব গরিবের জন্য, ছোট ছোট পোকা মাকড়ের জন্য বড় বড় রাঘব বোয়াল, বড় বড় জানোয়াররা ওই মাকড়সার জাল ভেদ করে পার হয়ে যেতেছে, খুব ভালোভাবে পার হয়ে যেতেছে, আর আমরা দেখতেছি, কেউ কিছু বলতে পারতেছি না। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো যে ভাই, আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, সেটা আপনার মুখ দিয়ে একদিন বাইর হবেই, যে কোনো অ্যাঙ্গেলে হোক বাইর হবে। যেভাবে এই যে রেজওয়ানা হাসানের মুখ দিয়ে বাইর হয়ে গেছে, ষড়যন্ত্র করছে এই নির্বাচনটা নিয়ে, এটা ওনার কথা থেকেই তো বোঝা গেছে। উনি নিজেই বলতেছে, ওনার স্বীকারোক্তি আছে। এখন উনি কি একা ছিল এখানে? না, একা সম্ভব না। আর কারা কারা ছিল সেটা আমরা জানতে চাই। দেখেন, একটা টাইমে কিন্তু জামাত বলছিল ওনাদের কাছে কয়েকজনের অডিও কল রেকর্ড আছে। আবার জামাত ইসলাম এই কথাও বলছে যে আমরা সংসদে যায়া মহামান্য রাষ্ট্রপতির অনেক কিছু ফাঁস করব। উনি অনেক কিছু লুকাইছে, অনেক কিছু উনি বলে নাই জনগণের সামনে, সেটা আমরা জনগণের সামনে তুলে ধরবো। এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা অপেক্ষায় রইলাম জামাতে ইসলাম কি গোপন কইরা গেছে, যেটা সংসদে যায় ফাঁস করবে রাষ্ট্রপতির ব্যাপারে। যাওয়ার আগে শুধু বইলা যায় ভাই, কেউ ঘাবড়াবেন না, গণভোট বিফলে যাবে না, গণভোট বিফলে যাইতে পারে না। সবকিছু তো ওয়াদা করা, লিখিত প্রমাণ আছে, সবাই সিগনেচার করছে এই গণভোটের জন্য। দেখি না আমাদের হাইকোর্ট থেকে কি রায় আসে। নিশ্চয়ই হাইকোর্ট থেকে মানুষের বিরুদ্ধে যাবে, মানুষের মনে ক্ষোভ জন্ম নিবে, এরকম কোন রায় আসতে পারে না। আর আমরা কারো কাছে তো করুণা চাচ্ছি না, এটা কোনো করুণার ব্যাপার না তো। আমরা আমাদের অধিকার চাচ্ছি। আমরা যে ভোটটা দিলাম গণভোট, সেই গণভোটের অধিকার চাই আদালতের কাছে, উচ্চ আদালতের কাছে, আর উপরওয়ালার কাছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।